আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর সম্পদের দিকে যদি খুঁড়ে দেখা যায়, অনেক ক্ষেত্রেই পাওয়া যাবে সোনা নয়, মানুষের হারের ইতিহাস। যেই দেশগুলো আজ সভ্যতার শিক্ষক সেজে দাঁড়িয়ে আছে, তাদের অনেকের সম্পদের ভিত্তি তৈরি হয়েছিল সমুদ্রপথের এক লাইসেন্সপ্রাপ্ত লুণ্ঠনের মাধ্যমে। সেই ব্যবস্থার অন্যতম সূচনা করেছিল পর্তুগিজ সাম্রাজ্য। কিন্তু পর্তুগিজদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল কোনো সমুদ্রপথ নয়। তারা আবিষ্কার করেছিল কিভাবে ধর্ম, আইন, বাণিজ্য আর কামানকে একসাথে ব্যবহার করে পুরো পৃথিবীকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করা যায়। পাঠ্য বইয়ে তাদের আবিষ্কারক বলা হয়, কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। এটি কোনো রোমাঞ্চকর নৌ অভিযানের গল্প নয়, এটি মানব ইতিহাসের অন্যতম পরিকল্পিত লুণ্ঠন কাঠামোর গল্প। পর্তুগিজরা ভারত মহাসাগরে শুধু জাহাজ নিয়ে আসেনি, তারা এনেছিল সুনিপুণ এক অপরাধ কাঠামো। এই কাঠামো ছিল আইনি, ধর্মীয় এবং সামরিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। সমুদ্রপথে আধিপত্য প্রতিষ্ঠার আগেই এর আদর্শিক ও আইনি ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল। সময়টা 1455 সাল। পোপ পঞ্চম নিকোলাস রোমানাস পন্টিফেক্স নামে একটি ডিক্রি জারি করেন। এই দলিলের মাধ্যমে পর্তুগালকে অখ্রিস্টান ভূখণ্ড দখল এবং সেখানকার মানুষকে দাস বানানোর ধর্মীয় বৈধতা দেয়া হয়। ইতিহাসে এটিই ছিল ঔপনিবেশিক সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি। 1494 সালের ট্রিটি অব টর্ডেসিয়াসের মাধ্যমে স্পেন আর পর্তুগাল নিজেদের মধ্যে পুরো পৃথিবীটাই ভাগ করে নেয়। আটলান্টিককে একটি কাল্পনিক রেখা টেনে তার পশ্চিমাংশ স্পেন আর পূর্বাংশ পর্তুগালের বলে ঘোষণা দেওয়া হয়। সেই সিদ্ধান্তে পৃথিবীর বাকি মানুষের কোনো মতামতেরই প্রয়োজন মনে করা হয়নি। সমুদ্রের একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পর্তুগিজরা দুটি হাতিয়ার ব্যবহার করল। প্রথম হাতিয়ারটি হলো কার্তাজ। ভারত মহাসাগরে চলাচলকারী যে কোনো জাহাজকে এই লাইসেন্স কিনতে হতো। পর্তুগিজদের কাছ থেকে এই বিশেষ লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক ছিল। লাইসেন্স না থাকলে সেই জাহাজ আক্রমণযোগ্য বলে বিবেচিত হতো। তখন জাহাজের মালামাল লুট হতো, নাবিকরা হয় মারা যেত, নয়তো দাস হয়ে যেত। এটি ছিল কামানের মুখে আদায় করা প্রোটেকশন মানি। পর্তুগিজরা বুঝেছিল শুধু ভূখণ্ড দখল করলে সম্পদ আসে না, সম্পদের প্রবাহ নিয়ন্ত্রণ করতে হয়। তাই তারা রাজ্য দখলের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সমুদ্রপথ দখলে। পরবর্তী ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা ঠিক এই মডেলই আরও বড় পরিসরে ব্যবহার করেছিল। তাদের দ্বিতীয় হাতিয়ারটি ছিল ফেইটোরিয়া। সোফালা থেকে গোয়া বা হরমুজ থেকে মালাক্কা পর্যন্ত ঘাঁটি বানানো হলো। সমুদ্রের কৌশলগত মোড়গুলো দখল করে তারা সশস্ত্র ঘাঁটি তৈরি করেছিল। ফলে ভারত মহাসাগরের মুক্ত বাণিজ্য কার্যত পরিণত হয় পর্তুগিজদের নিয়ন্ত্রিত জলপথে। ইতিহাসের পাতায় ভাস্কো দা গামাকে হয়তো মহান নাবিক বলা হবে, কিন্তু বাস্তবে ভাস্কো দা গামা ছিলেন একেবারে ভিন্ন একজন মানুষ। তিনি মোটেও সেই আখ্যার যোগ্য নন। 1502 সালে দ্য গামার দ্বিতীয় ভারত অভিযান শুরু হয়। কালিকট উপকূলের কাছে তিনি মিরি নামের একটি জাহাজ আটক করলেন। এটি ছিল মক্কাগামী একটি হজ যাত্রীদের জাহাজ। সেই জাহাজে যাত্রী ছিল প্রায় 800। তাদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও ছিলেন। তারা সবাই ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র। প্রথমে জাহাজের সব সম্পদ লুট করা হয়, তারপর যাত্রীদের হাত পা বেঁধে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। অনেকের হাতের তালু ফুটো করা হয়, কারো কান ও নাক কেটে ফেলা হয়। শেষে শত শত নারী, পুরুষ ও শিশু সহ পুরো জাহাজে আগুন ধরিয়ে দেয়া হয়। এটি যুদ্ধক্ষেত্রের উন্মুক্ততা ছিল না, বরং ভয় সৃষ্টি করার উদ্দেশ্যে নেয়া এক পরিকল্পিত রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সামরিক সহিংসতার পাশাপাশি চলত সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ। 1560 সালে গোয়ায় প্রতিষ্ঠিত হল ক্যাথলিক ইনকুইজিশন। 250 বছর ধরে হাজার হাজার মানুষকে ধর্মীয় আদালতে বিচার করা হয়। নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর এবং জনসম্মুখে শাস্তি ছিল এর নিয়মিত অংশ।
শুধু মানুষ নয়, ধ্বংস করা হলো সংস্কৃতির ভিত্তিটুকুও। গোয়ার হিন্দু মন্দিরগুলো মাটিতে মিশিয়ে দেয়া হলো, স্থানীয় কোঙ্কণি ভাষাকে নিষিদ্ধ করা হলো। এটি ছিল একটি সমাজের পরিচয় মুছে ফেলার পদ্ধতিগত চেষ্টা। আফ্রিকায় পর্তুগিজ সাম্রাজ্যের সবচেয়ে বড় ব্যবসা ছিল মানুষ। অ্যাঙ্গোলা ও মোজাম্বিক ধীরে ধীরে পরিণত হয় দাস সরবরাহের কেন্দ্রে। ট্রান্স আটলান্টিক দাস বাণিজ্যে আফ্রিকা থেকে জোর করে ধরে আনা ১৬ কোটি মানুষের প্রায় অর্ধেকই পার হয়েছিল পর্তুগিজ জাহাজে। লক্ষ লক্ষ মানুষকে শিকলে বেঁধে জাহাজের খোলে গাদাগাদি করে রাখা হতো। অনেকে যাত্রাপথে মারা যেত। যারা বেঁচে পৌঁছতো তাদের জন্য অপেক্ষা করত চিনির কল অথবা সোনার খনি। এই বিপুল মানব লুণ্ঠন আফ্রিকার সামাজিক কাঠামো একদম ভেঙে দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই ক্ষতির প্রভাব আজও আছে। এই সহিংসতার ঢেউ শুধু আফ্রিকা বা এশিয়ায় আটকে ছিল না, সেই ঢেউ এসে আশ্রয় পড়েছিল আমাদের বাংলায়। সপ্তদশ শতকে বাংলা ছিল বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। তৎকালীন ফার্সি বিবরণীগুলোতে বাংলাকে বলা হতো এমন এক নরক যা স্বর্গীয় দানে ভরপুর। এমন অদ্ভুত কথা বলার কারণ ছিল বাংলায় অসহনীয় গুমোট আবহাওয়া আর এর অগাধ প্রাকৃতিক সৌন্দর্য। সবচেয়ে মিহি মসলিন আর বিপুল কৃষি উৎপাদনের কারণে বাংলা তখন বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। মুঘল সাম্রাজ্যের রাজস্বের একটি বিশাল অংশ আসত সুবে বাংলা থেকে। এই বিপুল সম্পদই বিদেশি লুটেরাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। পর্তুগিজ প্রাইভেটিয়ারদের বলা হতো হারমাদ। এই শব্দটি এসেছে পর্তুগিজ আর্মাডা থেকে। তারা আরাকানি মগ জলদস্যুদের সাথে এক অশুভ জোট গঠন করলো। একদিকে পর্তুগিজদের উন্নত নৌপ্রযুক্তি ও কামান, অন্যদিকে আরাকানিদের বাংলার জলপথের গভীর জ্ঞান। মুঘল নৌবাহিনীর জন্য এই জোট ছিল একটি অস্তিত্ব রক্ষার সংকট। হারমাদের সেই অত্যাচারের চিত্র আজও শিউরে ওঠার মতো। দস্যুরা বন্দীদের হাতের তালু ছিদ্র করে সরু বেত ঢুকিয়ে দিত। তারপর নৌকার পাটাতনের নিচে গাদাগাদি করে এক সারিতে গেথে আটকে রাখত তাদের। কর্মক্ষম নারী, পুরুষ ও শিশুদের দাস বাজারে পাচার করা হতো। তাদের গোয়া বা সিলনের দাস বাজারে বিক্রি করা হতো। নদীর মোহনায় অপরিচিত কোনো পাল দেখা গেলেই গ্রাম জনশূন্য হয়ে পড়ত। এই ভীতি ছিল প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা এক সামাজিক ট্রমা। পর্তুগিজদের লুণ্ঠিত সম্পদ কোথায় গেল? ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলের খনিগুলোতে দাসদের রক্ত ঝরিয়ে সোনা তোলা হতো। ব্রাজিলের সোনা ও আখের বাগান থেকে দাসদের শ্রমে যে বিপুল সম্পদ তৈরি হয়েছিল তার বড় অংশ পর্তুগিজদের রাজকোষে জমা হতো। কিন্তু পর্তুগাল সেই সম্পদের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারেনি। 1703 সালে পর্তুগাল ও ব্রিটেনের মধ্যে মেথুয়েন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে পর্তুগাল ব্রিটিশ পণ্যের জন্য নিজেদের বাজার খুলে দেয় এবং বিনিময়ে পর্তুগিজ মদ ব্রিটিশ বাজারে প্রবেশাধিকার পায়। ফলে ব্রাজিলের খনি থেকে আসা সোনা পর্তুগালে জমার বদলে সরাসরি ব্রিটিশ পণ্যের মূল্য পরিশোধে চলে যেতে থাকে। যে সম্পদ দিয়ে পর্তুগাল নিজের শিল্প গড়তে পারত তা চলে গেল ব্রিটিশ অর্থনীতির জ্বালানি হিসেবে। ঔপনিবেশিক যুগ শেষ হয়েছে, কিন্তু তার কাঠামো টিকে আছে। 2024 সালে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা ঐতিহাসিক স্বীকারোক্তি দিলেন। তিনি বলেন, ঔপনিবেশিক অপরাধের দায় স্বীকার করে ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হওয়া উচিত। প্রতিক্রিয়া এলো দ্রুত। কট্টর ডানপন্থী দলের নেতা আন্দ্রে ভেঞ্চুরা প্রেসিডেন্টের এই অবস্থানকে রাষ্ট্রদ্রোহিতা বললেন। সরকারও ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করল। পর্তুগালের স্কুলগুলোতে আজও শেখানো হয় তারা ছিল উন্নত মানের ঔপনিবেশিক শাসক। তারা নাকি সভ্যতা ও সংস্কৃতি ছড়িয়েছিল। বাস্তব সত্য হলো তারা ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ মানব পাচার নেটওয়ার্কের স্থপতি। এই পরিকল্পিত বিস্তৃতিকে ঐতিহাসিকরা কলোনিয়াল অ্যামনেশিয়া বলেছেন। আজকের ইউরোপীয় সমৃদ্ধির আলোর নিচে চাপা পড়ে আছে কোটি কোটি মানুষের নির্যাতন। তাদের মৃত্যু এবং অমীমাংসিত ক্ষতির হিসাব আজও রয়ে গেছে। পর্তুগিজরা পথ দেখিয়েছিল। ধর্ম, আইন, বাণিজ্য আর সামরিক শক্তিকে একসাথে ব্যবহার করে কিভাবে সমুদ্রকে সম্পদের মহাসাগরে পরিণত করা যায়।
সেই মডেল প্রথম তারাই তৈরি করেছিল। পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশগুলো তাদের এই একই কাঠামোকে আরও বড়, আরও কার্যকর এবং আরও নিষ্ঠুর করে তুলেছিল। আধুনিক পৃথিবীর শোষণের যে নীল নকশা, তার শুরুটা এভাবেই করে দিয়ে গিয়েছিল পর্তুগাল।